সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 9 নরমাল সাবগ্রুপ এই অধ্যায়টা সম্পর্কে জানব। এই অধ্যায়ের মধ্যে আমরা নরমাল সাবগ্রুপ অর্থাৎ অব্যয় উপগ্রুপ এটার সংজ্ঞা হিসেবে জানব এবং সেটার কি একটা থিওরাম প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। আজকের ক্লাসের মধ্যে থিওরাম 3টা আমরা কি প্রমাণ করব। থিওরাম 3 এর মধ্যে কি বলা হয়েছে, একটি গ্রুপ যে দুটো নরমাল উপগ্রুপ এস ও কে এর ছেদক এস ইন্টারসেকশনকে জি এর নরমাল উপগ্রুপ হবে। তাহলে নরমাল উপগ্রুপ এই নরমাল উপগ্রুপ সাবগ্রুপ, ঠিক আছে, নরমাল সাবগ্রুপ অর্থাৎ নরমাল উপগ্রুপ, ঠিক আছে। এই অধ্যায়টা এই থিওরামটা প্রমাণ করার আগে আমরা আগে নরমাল সাবগ্রুপ অর্থাৎ অব্যয় উপগ্রুপ সম্পর্কে কি জেনে নিব। ঠিক আছে, ওইটা জানার পর আমরা এই থিওরামটা প্রমাণ করব। ঠিক আছে, এই কোর্সটাতে ধরতে গেলে প্রায় প্রত্যেকটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের কি রয়েছে সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কিরকম, গ্রুপ জানা থাকলে উপগ্রুপ জানা যাবে। ঠিক আছে, অর্থাৎ গ্রুপ জানা থাকলে উপগ্রুপ সহজ হয়ে যাবে, সংজ্ঞাগুলো বোঝা যাবে, শর্তগুলো কি বোঝা যাবে। ঠিক আছে, এরপর তোমার গ্রুপের উপাদানের ক্রম জানা থাকলে চক্র গ্রুপটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই দুইটা একসাথে, এগুলো কিন্তু সবগুলো আমরা কি আলোচনা করেছি কি আগে। এরপর কুসেট উপগ্রুপ জানা থাকলে আবার কুসেটও কি জানা থাকবে। আমরা উপগ্রুপ কোথায় আলোচনা করেছি 7-এ, এরপর কুসেট কোথায় আলোচনা করেছি অর্থাৎ চ্যাপ্টার 8-এ। ঠিক আছে, এখন আমরা আলোচনা করতেছি কি চ্যাপ্টার 9। তাহলে চ্যাপ্টার 9 জানার আগে সাবগ্রুপ অর্থাৎ চ্যাপ্টার 7 জানতে হবে। অর্থাৎ উপগ্রুপ জানা থাকলে তোমার কুসেটও জানা যাবে, তারপর কি অব্যয় উপগ্রুপও কি জানা যাবে। ঠিক আছে, এরপর আবার অব্যয় উপগ্রুপ জানা থাকলে এবং কুসেট যদি জানা থাকে তখন কি বিভাজিত গ্রুপ এর পরের অধ্যায়টা কি জানা যাবে। ঠিক আছে, এগুলো সবগুলো একটার সাথে আরেকটা কি রয়েছে সম্পর্ক রয়েছে। তাহলে এটা আমরা কি শুরু করি। আমরা কি বলছিলাম, এই সাব গ্রুপ যদি জানা থাকে তখন কি অব্যয় উপগ্রুপ জানা থাকবে, এটা কিন্তু 100%। তাহলে আমরা সাব গ্রুপ অর্থাৎ অব্যয় উপগ্রুপের সংজ্ঞাটা লিখবো। ওই সংজ্ঞাটা যদি আমরা ভালো করে একদম 100% ভালো করে বুঝি, এটা একদম সহজ। ওই সংজ্ঞা ভালো করে বুঝতে হবে, সংজ্ঞাটা ভালো করে বুঝলে এটা একদম কি কয়েকটা লাইন ভালো করে লিখলে বুঝে এটা কি একদম প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা কিরকম লিখবো, সংজ্ঞাটা দেখো। একটি গ্রুপ জি স্টেরিক, একটি গ্রুপ জি স্টেরিকের একটি উপগ্রুপ এন কে অব্যয় উপগ্রুপ বলে। যদি সকল জি বিলংস টু জি এবং এন বিলংস টু এন এর জন্য জি এন জি ইনভার্স বিলংস টু কি হয় এন হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি অব্যয় উপগ্রুপের সংজ্ঞা। এটাও যদি ভালো করে বোঝা থাকে তখন এটা কি জানা যাবে। ঠিক আছে, পারা যাবে। এটা কি বলছে দেখো, একটি উপগ্রুপ একটি গ্রুপের একটি উপগ্রুপ এন কে, তাহলে এনটা হচ্ছে কি এই জি গ্রুপের কি উপগ্রুপ। একটি গ্রুপ জি এর, ঠিক আছে, এটা স্টেরিক আকারে। ঠিক আছে, একটি গ্রুপ জি এর একটি উপগ্রুপ এন কে অব্যয় উপগ্রুপ বলে যদি এটার জন্য, এটা তো এমনি হবে। ঠিক আছে, তো জি জি এর মধ্যে থাকবে, এন এন এর মধ্যে থাকবে। ঠিক আছে, এতটুকুর জন্য জি এন জি ইনভার্স বিলংস টু যদি এন হয়। ঠিক আছে, এখানে জি জি এর মধ্যে আছে, এন এন এর মধ্যে আছে, এই দুটোর জন্য যদি জি এন জি ইনভার্স বিলংস টু যদি আমরা এন দেখাতে পারি তখন এই এন কে অর্থাৎ এই জি এর উপগ্রুপ এন কে কি বলা হচ্ছে অব্যয় উপগ্রুপ বলা হচ্ছে। ঠিক আছে, এতটুকু হচ্ছে কি সংজ্ঞা। এখন সংজ্ঞার মধ্যে মেইন গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে কি
অব্যয় উপগ্রুপ, অব্যয় উপগ্রুপ এটা হওয়ার জন্য আগে উপগ্রুপ হতে হবে। দেখো তো জি এর উপগ্রুপ এন কে বলা হচ্ছে না, এই জি এর উপগ্রুপ এন কে অব্যয় উপগ্রুপ বলা হচ্ছে। তাহলে অব্যয় উপগ্রুপ হওয়ার জন্য আগে কি হতে হবে? উপগ্রুপ হতে হবে। উপগ্রুপ হওয়ার পর তারপর কি অব্যয় উপগ্রুপ হতে পারবে, ঠিক আছে। এখন যদি উপগ্রুপই না হয় তাহলে অব্যয় উপগ্রুপ তো হওয়ার কোনো শর্তই আসে না, ঠিক আছে, কোনো প্রশ্নই আসে না। এই জন্য আগে উপগ্রুপ হয়েছে কিনা কোনো একটা সেট, ঠিক আছে, কোনো একটা সেট অব্যয় উপগ্রুপ হয়েছে কিনা, ঠিক আছে, সেটা আমাদের যাচাইয়ের জন্য আগে ওইটাকে কি যাচাই করতে হবে? উপগ্রুপ যাচাই করতে হবে। উপগ্রুপ যদি যাচাই করতে পারি তখন আমরা অব্যয় উপগ্রুপটা কি করব? যাচাই করব, বুঝছো। যদি অব্যয় উপগ্রুপ না হয় তাহলে, অর্থাৎ যদি উপগ্রুপ না হয় অব্যয় উপগ্রুপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই আমরা এখানে কি কাজে লাগাবো, ঠিক আছে। তাহলে এটা আমরা কি মুছে দিই, সরাসরি আমরা কি থিওরেমটা প্রমাণ করব। তো এখানের মধ্যে মেন গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা কি বলছি আমরা, এটা অর্থাৎ এনটা অব্যয় উপগ্রুপ হওয়ার জন্য আগে কি হতে হবে? উপগ্রুপ হতে হবে। এটা একটা কি মেন গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে এটা আমরা লিখে রাখি, যা লাগবে আমাদের এটা প্রমাণের জন্য যা লাগবে তা লিখে রাখতেছি। সেটা কোত্থেকে? উভয় উপগ্রুপ থেকে। এনটা উপগ্রুপ হবে, দেন কি হবে? উভয় উপগ্রুপ হবে, ঠিক আছে। এটা লিখছি আমরা। এন আগে কি হবে? জি গ্রুপ, জি কি এটা হচ্ছে কি গ্রুপ, গ্রুপ থেকে এনটা কি হয়েছে? উপগ্রুপ হয়েছে। উপগ্রুপ হওয়ার পর এটা কি হয়েছে? উভয় উপগ্রুপ হয়েছে। এখন উভয় উপগ্রুপের মধ্যে তোমার শর্তটা কি? জি জি বিলংস টু জি, এন বিলংস টু এন। এটার জন্য কি হবে? জি এন জি ইনভার্স বিলংস টু কি এন, এটা থাকতে হবে। এটা যদি হয় তখন এটাকে আমরা কি বলতে পারবো? উভয় উপগ্রুপ বলতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি প্রমাণ শুরু করি। প্রমাণ আমরা এখান থেকে শুরু করি। প্রুফ, এখন দেখো প্রথমে এটা কি করবো আমরা, কি করব, এখানে এটা দেওয়া আছে, জাস্ট এটা দেওয়া আছে, আমরা লিখবো যে প্রথম মনে করি যেটা দেওয়া আছে সেটা সরাসরি লিখি। মনে করি কি বলো, জি একটি কি গ্রুপ, মনে করি জি একটি গ্রুপ এবং জি এর দুইটি নরমাল উপগ্রুপ কি কি দেওয়া আছে? এস ও কে, এই দুইটা নরমাল উপগ্রুপ দেওয়া আছে না, সেটা আমরা লিখব। এবং জি এর দুইটি নরমাল উপগ্রুপ এস ও কে, এটা আমরা কি লিখছি, অর্থাৎ যতটুকু দেওয়া আছে ততটুকু লিখছি। মনে করি জি একটি গ্রুপ এবং জি এর দুইটি নরমাল উপগ্রুপ কি এস ও কে। খেয়াল করো দুইটি নরমাল উপগ্রুপ কিন্তু দেওয়া আছে এস ও কে, ঠিক আছে। আমাদের তাদের ইন্টারসেকশন করলে সেটাও কি হবে? নরমাল উপগ্রুপ হবে, আমাদের দেখাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আমরা প্রমাণ করব যে দেখো প্রথমে আমরা প্রমাণ করব যে এই ইন্টারসেকশনকে আগেও বলেছি উভয় উপগ্রুপ অর্থাৎ নরমাল সাবগ্রুপ হওয়ার জন্য আগে কি হতে হবে? উপগ্রুপ হতে হবে, ঠিক আছে, সাবগ্রুপ হতে হবে। সাবগ্রুপ যদি হয় তখন নরমাল উপগ্রুপ হবে, এটাই আমাদের কি
শর্ত। তাহলে এই ইন্টারসেকশন কে কে আমাদের নরমাল উপগ্রুপ প্রমাণের জন্য আগে উপগ্রুপ প্রমাণ করতে হবে না, যদি উপগ্রুপ প্রমাণ করতে পারি দেন আমরা কি নরমাল উপগ্রুপ প্রমাণ করব। সেই জন্য আমরা লিখবো যে প্রথমে আমরা প্রমাণ করব যে এই ইন্টারসেকশনকে জি এর উপগ্রুপ। প্রথমে আমরা প্রমাণ করব যে এই ইন্টারসেকশনকে জি এর উপগ্রুপ। এবং পরে আমরা প্রমাণ করব যে এই ইন্টারসেকশনকে জি এর নরমাল উপগ্রুপ। ঠিক আছে, এটা আমরা কি লিখছি প্রথমে এই আমাদের শর্ত থেকে আর কি। ঠিক আছে, নরমাল উপগ্রুপ প্রমাণের জন্য আমাদের কি লাগবে, আগে উপগ্রুপ প্রমাণ করতে হবে। উপগ্রুপ প্রমাণ করতে পারলে পরবর্তীতে আমরা কি নরমাল উপগ্রুপটা কি যাচাই করব। ঠিক আছে, তাহলে এখন আমরা কি শুরু করি। এখন কিসের জন্য আমরা কাজ করব, উপগ্রুপের জন্য। এই ইন্টারসেকশনকে এটা কি উপগ্রুপ প্রমাণ করতে হবে। উপগ্রুপ প্রমাণের জন্য আমরা দুইটা উপাদান ধরে নিব। কি ধরে নিব, দুইটা উপাদান। ঠিক আছে, উপগ্রুপের মৌলিক উপপাদ্য যেটা, সেখান থেকে আমরা এটা উপগ্রুপ প্রমাণ করব। এই ইন্টারসেকশনকে এটা উপগ্রুপের মৌলিক উপপাদ্য থেকে আমরা কি উপগ্রুপ প্রমাণ করব। এটা কিন্তু মনে রাখতে হবে, এগুলো ভালো করে খেয়াল করে মনে রেখে ধারাবাহিকভাবে বুঝে বুঝে সলিউশন করতে হবে, বুঝে বুঝে সামনে দিকে কি আগাইতে হবে। কিন্তু প্রত্যেকটা লাইন কি বুঝতে হবে এবং মনে রাখতে হবে। তাহলে এটা উপগ্রুপ আমরা কোত্থেকে প্রমাণ করব, উপগ্রুপের মৌলিক উপপাদ্য থেকে। উপগ্রুপের মৌলিক উপপাদ্যটা কি বলতো, এ বি ইনভার্স বিলংস টু এস না, এটা হচ্ছে কি উপগ্রুপের মৌলিক উপপাদ্য। তাহলে এখানে উপাদান কয়টা আছে, দুইটা, এ বি। এটা মেন ছিল কি এ বি বিলংস টু কি এস এর জন্য এ বি ইনভার্স বিলংস টু এস, এটা হচ্ছে কি উপগ্রুপের মৌলিক উপপাদ্য না, এইখান থেকে। তাহলে আমরা এটা তো তোমার কি দেওয়া আছে ভালো করে বুঝে। এখন এটা তো তোমার এ বি বিলংস টু এস দেওয়া আছে। আমি যদি কোনোভাবে এ বি ইনভার্স বিলংস টু এস আকারে, অর্থাৎ এস এর জায়গায় এখানে এস ইন্টারসেকশন কে আর কি, ঠিক আছে, এই আকারে যদি আনতে পারে তখন এটা উপগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা উপাদান লাগবে, দুইটা উপাদান, এ ও বি, দুইটা উপাদান আমরা কি ধরে নিই। ধরি এ কমা বি বিলংস টু এস। তাহলে এখানেও তো আমাদের এস, ঠিক আছে, উপগ্রুপ কি ছিল, এস ছিল। এখন আমাদের উপগ্রুপ প্রমাণ করতে হবে কাকে, এস ইন্টারসেকশন কে না, অর্থাৎ এটাকে আমরা কি উপগ্রুপ প্রমাণ করব। তাহলে এখন এস এর জায়গায় এটা ধরবো না আমরা, এ বি বিলংস টু এস। এখানে দেখো এখানে কি ছিল, এ বি বিলংস টু এস। এখন হবে কি এ বি বিলংস টু এস ইন্টারসেকশন কে। ঠিক আছে, এটা ধরে নিয়ে আমরা যদি এটা প্রমাণ করতে পারি তখন উপগ্রুপের মৌলিক উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা এটাকে কি ধরবো, এই এ বি কোথায় আছে, এস ইন্টারসেকশন কে এর মধ্যে আছে। এস ইন্টারসেকশন কে এর মধ্যে আমরা কি ধরে নিছি এ বি বিলংস টু এস ইন্টারসেকশন কে। এখান থেকে দেখো তো আমরা লিখতে পারি, এদিকে লিখি আমরা বাকিটা ধারাবাহিকভাবে সামনের দিকে লিখি। তাহলে এ বিটা এস ইন্টারসেকশন কে এর মধ্যে আছে, তাহলে এ বিটা এস এর মধ্যে থাকবে এবং এ বিটা কে এর মধ্যে থাকবে না। এগুলো কিন্তু আমরা একদম প্রথম অধ্যায়ের মধ্যে কি এই ধরনের সম্পর্ক আমরা কি প্রমাণ করেছিলাম। ঠিক আছে, এরকম যদি থাকে তখন এই এ বিটা এস এর মধ্যে থাকবে, এই এ বিটা কে এর মধ্যে থাকবে এবং মাঝখানের সম্পর্ক হবে কি এবং। ইন্টারসেকশন থাকার কারণে এবং হবে, ইউনিয়ন থাকলে অথবা হয়। ঠিক আছে, আমরা লিখি এ বি বিলংস টু এস। ঠিক আছে, তারপর ইন্টারসেকশনের পরিবর্তে আমরা কি দিব, এবং দিব। ঠিক আছে, এরপর আচ্ছা এগুলো এদিকে না লিখে বাকিটা আমরা পরবর্তী যেটা আছে সেটা এদিকে করব। এদিকে তো এখন এদিকে করে ফেলি, প্রমাণ হয়ে যাবে। দেখো এ বি বিলংস টু এস এবং এ কমা বি বিলংস টু কি কে না, এটাও এই এ বি এস এর মধ্যে রয়েছে এবং এ বি কে এর মধ্যে রয়েছে, এতটুকু।
এরপর দেখো এখন মেন কাজ এখন এখানে কি বলে দেওয়া আছে, এখানে আমরা লিখছি না এটা আর কি, গ্রুপ জি এর দুইটি নরমাল উপগ্রুপ এস ও কে, এস ও কে কি বলে দিছে, নরমাল উপগ্রুপ বলে দিছে, এস ও কে নরমাল উপগ্রুপ বলে দিছে। তাহলে যদি নরমাল উপগ্রুপ হয়ে যায় তখন এটা অবশ্যই উপগ্রুপ হবে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছো কথা। যদি এস ও কে নরমাল উপগ্রুপ হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ বলে দিছে নরমাল উপগ্রুপ, তাহলে এস ও কে অবশ্যই কি হবে, উপগ্রুপ হবে, ঠিক আছে, এটাই আমরা লিখব। তাহলে এস এটা উপগ্রুপ, কেটাও কি উপগ্রুপ, কিন্তু এটা এখানে বলে নাই, এখানে নরমাল উপগ্রুপ বলছে যে নরমাল উপগ্রুপ হওয়ার জন্য আগে উপগ্রুপ হতে হবে, সেই জন্য এস ও উপগ্রুপ, কেও কি উপগ্রুপ। আর যদি উপগ্রুপ হয়ে যায় তখন কি উপগ্রুপের মৌলিক উপপাদ্য সেটা কি মেনে চলবে, একদম কি ক্লিয়ার না। এস যেহেতু উপগ্রুপ তাহলে এসটা উপগ্রুপের মৌলিক উপপাদ্য, এটা কি মেনে চলবে না। এ বি বিলংস টু এস হলে এ বি ইনভার্স বিলংস টু কি হবে, এস হবে, যেহেতু এস এটা কি উপগ্রুপ, এ বি ইনভার্স বিলংস টু এস। এবং একইভাবে কেটা উপগ্রুপ না, তাহলে এ বি ইনভার্স বিলংস টু কি কে হবে না, বিলংস টু কত কে, এটা আমরা কি বসাই দিছি একদম কি সহজ করে। এরপর দেখো তো জাস্ট উপগ্রুপের মৌলিক উপপাদ্য আমাদের যেটা জানা আছে সেটা কি বসাই দিছি এতটুকু, এটা দেওয়া এটা এখান থেকে লিখছি, তারপরে এখান থেকে কি এটা বসাই দিছি। এখন এ বি ইনভার্স বিলংস টু এস, আবার এ বি ইনভার্স বিলংস টু কি হচ্ছে কে হচ্ছে, মাঝখানের সম্পর্ক কত তোমার এবং না, তাহলে এবংটা তুলে দিয়ে আমি কি লিখতে পারি, ইন্টারসেকশন লিখতে পারি না, আবার আবার বিলংস টু, তাহলে এ বি ইনভার্স বিলংস টু এস ইন্টারসেকশন কে হয়ে যাবে। দুইটা এ বি ইনভার্স বিলংস টু আমরা যদি সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসছি, তাহলে এখানে কি হবে বলতো, বিলংস টু কি হয়ে গেছে, এ বি ইনভার্স বিলংস টু নিয়ে আসছি, তারপর এস, এখানে এবং এর পরিবর্তে ইন্টারসেকশন, এদিকে কি হয়ে গেছে কে হয়ে গেছে, বুঝছো। তাহলে এ বি ইনভার্স বিলংস টু এস হয়েছে, এটা কি উপগ্রুপ হওয়ার কারণে, তাহলে এটাও যদি হয় এটা কি উপগ্রুপ হয়ে যায় না, এটা উপগ্রুপের মৌলিক উপপাদ্য, এটা কি মেনে চলছে না। দেখো এখানে এ বি কোথায় আছে, এস ইন্টারসেকশন কে এর মধ্যে আছে, তাহলে এ বি ইনভার্স বিলংস টু কোথায় আছে, এস ইন্টারসেকশন কে এর মধ্যে আছে, তাহলে উপগ্রুপের মৌলিক উপপাদ্য সেটা কি মেনে চলছে না। যেহেতু উপপাদ্য এটা মেনে চলছে সেজন্য এস ইন্টারসেকশন কি হয়ে যাচ্ছে, উপগ্রুপ হয়ে যাচ্ছে, বুঝছো এতটুকু একদম আমরা কি ভেঙে বসি। সুতরাং আমরা কি লিখব, এস ইন্টারসেকশন কে জি এর উপগ্রুপ, একদম সহজ, জাস্ট এখান থেকে আমরা কাজ করে এ বি ইনভার্স বিলংস টু এস ইন্টারসেকশন কে আনছি, সেটা উপগ্রুপের মৌলিক উপপাদ্য অনুযায়ী এটা কি হয়ে গেছে, উপগ্রুপ হয়ে গেছে। এখন যেহেতু উপগ্রুপ হয়েছে আমরা লিখছিলাম কি, প্রথমে প্রমাণ করব যে কি এস ইন্টারসেকশন কে জি এর উপগ্রুপ প্রমাণ করছি, দ্বিতীয়ত কি প্রমাণ করব, নরমাল সাবগ্রুপ, ঠিক আছে। নরমাল সাবগ্রুপের জন্য আমরা এখন কাজ করি, এবং এবং এস ইন্টারসেকশন কে এই এস ইন্টারসেকশন কে কে আমরা এন হিসেবে ধরে নিব, কি হিসেবে ধরে নিব, এন হিসেবে, গুলো মনে রাখতে হবে। ধরি এন বিলংস টু এস ইন্টারসেকশন কি কে আমরা কি ধরে নিছি এতটুকু। এটা যদি হয় তাহলে দেখো তো এনটা এস এর মধ্যে আছে, এনটা কে এর মধ্যে আছে, মাঝখানে সম্পর্ক কি ইন্টারসেকশন, তাহলে এবং হয়ে যাবে না, এটা আমরা লিখি এন বিলংস টু এস এবং এন বিলংস টু কে, এটা আমরা কি বসাইছি, এন বিলংস টু এস এবং এন বিলংস টু কি কে, এটা বসাইছি। বসানোর পর দেখো এবার আমরা কি করব, এখানে কিন্তু দেওয়া আছে, কি দেওয়া আছে, এস ও কে জি এর দুটি নরমাল উপগ্রুপ, ভালো করে বুঝো, এস ও কে জি এর দুটি কি নরমাল উপগ্রুপ, যদি নরমাল উপগ্রুপ হয় তখন এই শর্ত এটা মেনে চলে না, এই দুইটা শর্তের সাথে এই শর্তটা মেনে চলবে না, সেটা আমরা লিখব, ঠিক আছে। দেওয়া আছে, এটা দেওয়া আছে জি এর
নরমাল উপগ্রুপ এস ও কে, এস ও কে নরমাল উপগ্রুপ দেওয়া আছে। তাহলে জি বিলংস টু জি এর জন্য, তাহলে যে কোনো জি বিলংস টু জি এর জন্য কি হবে বলো তো? জি বিলংস টু জি এর জন্য, জি এর যেহেতু উপগ্রুপ, জি এর নরমাল উপগ্রুপ দেওয়া আছে, জি এর নরমাল উপগ্রুপ দেওয়া আছে, তাহলে এই জি এটার সাথে হবে, এটার সাথেও কি হবে, অর্থাৎ এই জি বিলংস টু জি এর এটাও নরমাল উপগ্রুপ, এটাও কি নরমাল উপগ্রুপ। ঠিক আছে, এই জি বিলংস টু জি, এন বিলংস টু এস, ভালো করে বুঝো। এসটা হচ্ছে কি নরমাল উপগ্রুপ, আমরা এটার সাথে এটা দিব, এটার সাথে কি এটা দিব। ঠিক আছে, এটা আর কি জি বিলংস টু জি, এন বিলংস টু কি এন, তাহলে এখানে এন আসছে, এখানে কি আসছে এন আসছে না, জি এর সাথে সম্পর্ক। তাহলে এখানে জি এর সাথে, যেহেতু জি এর দুইটা কি নরমাল উপগ্রুপ, তাহলে জি এর সাথে এটার সাথে কাজ করতে হবে, জি এর সাথে কি এটার সাথে কাজ করতে হবে। এখন এটার সাথে যদি কাজ করি, জি বিলংস টু জি, এন বিলংস টু এন, এবং এসটা কি নরমাল উপগ্রুপ, তাহলে জি এন জি ইনভার্স বিলংস টু কি এস হবে না, যেহেতু এসটা কি নরমাল উপগ্রুপ। এখানে এনটা নরমাল উপগ্রুপ হলে এতটুকু, ঠিক আছে, এনটা যদি নরমাল উপগ্রুপ হয় এতটুকু সমান কত হয়, এন হয়। ঠিক আছে, এখন এসটা নরমাল উপগ্রুপ হওয়ায় জি এন জি ইনভার্স বিলংস টু কি হবে, এস হবে না, এটা আর কি লিখবো আমরা, এটার জন্য জি এন জি ইনভার্স বিলংস টু কি জাস্ট এস। এখানে এনটা নরমাল উপগ্রুপ, এখানে এসটা কি নরমাল উপগ্রুপ, সেই জন্য এটা কিন্তু সবসময় সেম থাকবে, জি এন জি ইনভার্স এটা, জি এন জি ইনভার্স এটা সবসময় সেম থাকবে, শুধুমাত্র একটা এখানে কি আসবে, নরমাল উপগ্রুপ যেটা হবে সেটা আসবে। এখানে আমরা এন দ্বারা বলছি সেই জন্য এন আসছে, এখানে এস হয়েছে নরমাল উপগ্রুপ সেই জন্য এস আসছে, আর একটা কি আছে কে আছে, তাহলে এটা বিলংসটা আবার কি লিখবো, কে লিখবো, এবং জি এন জি ইনভার্স বিলংস টু কি কে। জাস্ট এটা থেকে দেখো, একদম আমি বারবার বলতেছি ভেঙে ভেঙে, ঠিক আছে, এটা সমান এন দিছি, এনটা নরমাল উপগ্রুপ, এটা সমান এস দিছি, এটা সমানে কি দিছি, কে দিছি, দুইটা নরমাল হওয়ার কারণে, নরমাল উপগ্রুপ হওয়ার কারণে। এরপর এখান থেকে দেখো, তাহলে জি জি এন জি ইনভার্স এখানেও আছে, এখানেও আছে, দুইটা আমরা একসাথে নিতে পারি না, জি এন জি ইনভার্স বিলংস টু, এখানে এস আছে, মাঝখানে কত সম্পর্ক এবং, তাহলে আমরা ইন্টারসেকশন আনতে পারি, ইন্টারসেকশন এখানে কি আছে, কে আছে, বসা দিছি, জি এন জি ইনভার্স বিলংস টু কি এস ইন্টারসেকশন কে। দেখো এটা হওয়ার কারণে, জি এন জি ইনভার্স বিলংস টু এস হওয়ার কারণে, এস এটা কি উপগ্রুপ না, এখানে এতটুকু, এটা হওয়ার কারণে এন এটা কি ছিল, নরমাল উপগ্রুপ ছিল, তাহলে এটার সমান এটা হওয়ার কারণে এস ইন্টারসেকশন কে এটা নরমাল উপগ্রুপ হবে না, অর্থাৎ এটার সমান আমরা যেটা দিই, অর্থাৎ বিলংস টু দিয়ে যেটা দিই সেটা কি হয়ে যায়, নরমাল উপগ্রুপ হয়ে যায়। তাহলে যখন আমরা জি এন জি ইনভার্স বিলংস টু এস ইন্টারসেকশন কে বসাতে পারছি, তাহলে এটা কি হয়ে গেছে, জি এর নরমাল উপগ্রুপ হয়ে গেছে। অতএব এস ইন্টারসেকশন কে জি এর নরমাল উপগ্রুপ। ঠিক আছে, আমাদের যেটা প্রমাণ করার কাজ সেটা একদম কি ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে কি আলোচনা করে। কি বলছিলাম, মেন কাজ হচ্ছে আমাদের নরমাল উপগ্রুপ হওয়ার জন্য আগে উপগ্রুপ হতে হবে, সেই উপগ্রুপটা আমরা কি উপগ্রুপের মৌলিক উপপাদ্য দ্বারা যাচাই করছি, যাচাই করার পর এখানে দুইটা কি নরমাল উপগ্রুপ দেওয়া আছে, সেই নরমাল উপগ্রুপের কনসেপ্ট থেকে এটা লিখছি, এখান থেকে দুইটা কি ইন্টারসেকশন করে এটা পেয়ে গেছি, এটা কি নরমাল উপগ্রুপ হয়ে গেছে। এটা ভালো করে বুঝে দুই একবার প্র্যাকটিস করলে একদম কি সহজ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।